গল্প অপেক্ষা। লেখায় শিহাব হোসেন। দিনের দায় তোর বয়ফ্রেন্ড তার পরিবার সহ কাল রাতে পালিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। মানুষ ওদের বাড়ির সব জিনিস লুট করছে। রাইসা কোনো জবাব না দিয়ে মন খারাপ করে বসে আছে। একের পর এক আবিরের নাম্বারের কল দিচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ, ফেসবুক আইডি ডিএক্টিভ। রাইসার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মেঘলা বলল, তুই কোনো কথা বলছিস না কেন? আমি আর কি বলবো বল। তারা তো অনেক চেষ্টা করেছিল দেনা শোধ করার, কিন্তু পারল না তো, তাই বাধ্য হয়ে চলে যেতে হলো। কোথায় গিয়েছে তুই কিছু জানিস? না রে, আমি তো সেই সকাল থেকে ফোন করছি কিন্তু কল ঢুকছেই না। কেউ যেন যোগাযোগ করতে না পারে, তাই হয়তো ফোন বন্ধ করে রেখেছে। হতে পারে। ওদের বাসায় যাবি? দেখি তো যদি আটকাতে পারি মানুষকে বুঝিয়ে। চল। রাইসা মেঘলাকে নিয়ে আবিরের বাড়িতে এসে দেখলো বেশ কয়েকজন মানুষ একসাথে মিলে আবিরের বাড়ি থেকে ওদের সব জিনিস বের করছে। রাইসা সবার উদ্দেশ্য বলে উঠল, আপনারা বাড়ি থেকে এসব জিনিস বের করছেন কেন? এই কথা শুনে এক লোক ছুটে এসে বলল, আশরাফুলের, আবিরের বাবা, কাছ থেকে 50,000 টাকা পাবো। সে তো পালিয়ে গেছে, তাই ওদের বাড়ির জিনিস বিক্রি করে টাকা নিব। কিন্তু কারো অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে জিনিসপত্র বের করা তো অনেক বড় অন্যায়। তারা আপনাদের টাকা নিয়েছে, শোধ করে দিবে, তবে এর জন্য তো সময় দিতে হবে। তখন এক মহিলা বলে উঠল, আমরা কোনো সময় দিতে পারবো না। টাকা যেহেতু নিয়েছে, টাকা দিতেই হবে। আপনারা তো আর টাকা ধার হিসেবে দেননি, দিয়েছেন চড়া সুদে। রাইসার এই কথায় সবাই বেশ রাগ বানিয়ে ওদের দিকে তাকালো। তখন আরেকজন বলে উঠল, এত কথা না বলে টাকাগুলো পরিশোধ করে দিলেই তো পারো। মেঘলা রাইসার হাত ধরে টানতে লাগলো। মেঘলা রাইসার কানে ফিসফিস করে বলল, এদের সাথে আমরা পেরে উঠবো না, তার চেয়ে চল এখান থেকে চলে যাই। রাইসা ভাবল মেঘলা ঠিকই বলছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত সে আবিরের সাথে যোগাযোগ করতে পারেনি। চিন্তায় দুপুরের খাবার খায়নি। ঘরের মধ্যে বিছানার সাথে হেলান দিয়ে চুপ করে বসে আছে। এমন সময় ওর মা ভিতরে এলো। রাইসা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। রাইসার মা সাবিনা বেগম বলল, দুপুরের খাবার খেলি না কেন? কি এত চিন্তা করছিস? কিছু না, আমার খাবার খেতে ভালো লাগছে না। বিয়ের জন্য তোর বাবা একটা ছেলে পছন্দ করেছে, ব্যাংকে চাকরি করে, কিছুদিনের মধ্যে তোকে দেখতে আসবে। পছন্দ হলে সেদিনই বিয়ে। রাইসা চোখ গরম করে মায়ের দিকে তাকালো, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোমাদের কতবার বলেছি আমি আবির ছাড়া আর কাউকে বিয়ে করব না। এক কথা কি কানে যায় না? আরো কিভাবে বলতে হবে? ওই ফকিন্নির ছেলে তোকে কি এমন দেখাচ্ছে যে কারণে তাকে ছাড়া আর কিছু ভাবতে পারিস না? আমি ওকে ভালোবাসি, কখনো ওকে ফকিন্নির বাচ্চা বলবে না। ওদের অবস্থা আমাদের চেয়ে একসময় অনেক ভালো ছিল, পরিস্থিতি ওদের এমন পর্যায়ে নিয়ে এসেছে। তার মানে তুই এই ছেলেকেও বিয়ে করবি না? না, করব না। তাই প্লিজ আমার বিয়ে নিয়ে কেউ কিছু বলবে না। এই কথা তোর বাবাকে বলিস। ঠিক আছে, বলবো। সাবিনা চলে গেলে রাইসার আগে দাঁত কটমট করতে লাগলো। একদিকে আবিরের কোনো খোঁজ নেই, আরেকদিকে বিয়ে বিয়ে করে যেন বাড়ির সবাই পাগল হয়ে গেছে। মনে মনে বলতে লাগলো, চলে যখন যাবি তো আমার সঙ্গে নিলে কি এমন ক্ষতি হতো? এই দুঃসময়ে না হয় আমি তোর সাথে থাকতাম। গেলি তো গেলি, একবারও জানালি না। রাইসার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। রাইসা ওর বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো যে সে আবির ছাড়া আর কাউকে বিয়ে করবে না, কিন্তু রাইসার বাবা একদম নাছোড়বান্দা। তিনি এবার বেশ উঠে পড়ে লেগেছে, কারণ রাইসা আজ পর্যন্ত অনেক পাত্রপক্ষকে না করে দিয়েছে। এবার ওর বাবা আর কোনো কথাই শুনবে না, যা করার এবার নিজেকে করতে হবে। প্রায় 2 দিন হয়ে গেল, এখনো রাইসা আবিরের সাথে যোগাযোগ করতে পারেনি।
আজ বিকেলে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। রাইসা কিভাবে বিয়ে ভেঙে দিবে সে প্ল্যান করতে লাগলো। আলাদা রুমে পাত্রপক্ষের সামনে রাইসা বসে আছে। পাত্রর বয়স অনেক বেশি। রাইসার থেকে বয়সে কমপক্ষে 15-16 বছরের বড় হবে। মনে মনে ভাবছে, কিভাবে যে বাবা এই বুড়ো মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। রাইসার নীরবতা ভেঙে দিয়ে লোকটি বলল, আমার কিন্তু তোমার পছন্দ হয়েছে। তোমার জন্য আপত্তি না থাকে তাহলে আজই আমরা শুভ কাজ সেরে ফেলব। সত্যি বলতে আমি এই বিয়েতে রাজি না। কারণ আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই আমার। এখনকার ছেলে মেয়েদের এটা একটা কমন সমস্যা। যাই হোক, কোনো ব্যাপার না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। রাইসা অবাক হয়ে লোকটির দিকে তাকালো। সে কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে, যা মোটেও ভালো লাগলো না। রাইসা বলল, সব জেনেও আপনি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ, চাই। আর একটা সত্যি কথা বলি তাহলে। কি? আমি তার সাথে বেশ কয়েকবার ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিলাম। এই কথা শোনা মাত্রই লোকটির মুখ কালো হয়ে এলো। সে আর কোনো কথা না বলে উঠে চলে গেল। রাইসা মুখ চেপে হাসতে লাগলো। বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি কাজ হবে। পরে জানাবো বলে নাকি পাত্রপক্ষ চলে গেছে। রাইসা বাবা ওর কাছে এসে বলল, আমি নিশ্চিত তুই ওকে কিছু বলেছিস? আবিরের কথা বলেছি। কারণ আমি কাউকে ঠকাতে চাই না। আজ থেকে তোকে আমি আর বিয়ের কথা বলবো না। তোর যেটা ভালো হয় সেটাই কর। এই বলে রাইসার বাবা মন খারাপ করে বসে রইল। রাইসা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি জানি সব মেয়ের বাবা চায় তার মেয়েকে ভালো ছেলের হাতে তুলে দিতে যেন সে সুখে থাকে। তুমিও তাই চাও। কিন্তু আমার প্রকৃত সুখ যে আবিরের কাছে। ওরা হয়তো আর্থিক দিক দিয়ে একটু খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু বিশ্বাস করো বাবা, এই দিন ওদের থাকবে না। এক সময় ঠিক সুদিন ফিরে আসবে। আমি তাকে কথা দিয়েছি, শেষ পর্যন্ত তার হাত আমি ছাড়ব না। সে অনেক ভালো, কখনো আমায় কষ্ট দিবে না। শুনলাম ওরা নাকি এলাকা ছেড়ে চলে গেছে। তাহলে কি করে সে তোর পাশে সারা জীবন থাকবে? সে গিয়েছে পরিস্থিতির চাপে পড়ে। মানুষ ওদের ওপর অনেক জুলুম করেছে, যেটা সহ্য করতে পারেনি, তাই এই কাজ করতে বাধ্য হয়েছে। রাইসার বাবা আর কোনো কথা বলল না। রাইসা আবিরের আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিল, কিন্তু তারা কেউ ওদের ব্যাপারে কিছু জানে না। এবার তাহলে কোথায় খুঁজবে ওদের? রাতের বেলা রাইসা আবিরকে নিয়ে ভাবতে থাকে। আজ থেকে 2 বছর আগে আবিরের সাথে রাইসার প্রথম পরিচয় হয়। কলেজের একটি ইভেন্টে সামান্য একটু ভুল বোঝাবুঝি হয় দুইজনের মধ্যে। রাইসা আবিরের কথা অনেকটা রেগে যায়, কিন্তু পরে বুঝতে পারে ভুল তারই ছিল। তখন সে আবিরের কাছে মাফ চায়। সেই থেকে শুরু, প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা ভালোবাসার রূপ নেয়। আবির মানুষের সাথে খুব একটা মিশে না, সব সময় চুপচাপ থাকে। বন্ধু বান্ধবের সংখ্যা নেই বললেই চলে। রাইসা পুরো কলেজের মধ্যে আবিরের মতো আর কাউকে দেখেছে বলে মনে হয় না। একদিন কলেজ ক্যাম্পাসে একটি গাছের সাথে হেলান দিয়ে দুইজন বসেছিল। তখন রাইসা বলে, আমাদের সম্পর্কে অনেকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তোমায় আমি ব্যতীত আর কারোর সাথে মিশতে দেখলাম না। কারণ কি? আবির দীর্ঘশ্বাস ফেলল। রাইসা বুঝতে পারল তার এই দীর্ঘশ্বাসের পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। রাইসা আবিরের দিকে তাকিয়ে আছে। রাইসা বলল, চুপ করে আছো যে? আমি মানুষের সাথে মিশতে চাই, কিন্তু মানুষ আমার সাথে মিশতে চায় না। রাইসা ভ্রু কুঁচকে জবাব দিল, এমন কেন? আমি বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি না, কাউকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায় না, কোনো পিকনিকে সবাই যেতে চাইলেও আমি পারি না, সবার মতো স্টাইল করে চলতে পারি না। কারণ আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব হিসেব করে চলতে হয়। রিক্সা ভাড়া 20 টাকা বাঁচিয়ে হেঁটে বাসায় ফিরিয়েই ভেবে যে দরকারের সময় এই টাকা কারো কাছে পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক বলেছ। আমিও তোমাদের মতোই মধ্যবিত্ত, তাই তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। জানি।
কারণ আমার জীবনে তুমি একমাত্র মানুষ যে কিনা আমায় খুব ভালোভাবে বুঝতে পারে। রাইসা মুচকি হাসলো। আবির রাইসার হাতে রেখে বলল, জানো রাইসা, আমরা অনেক বিপুলের মধ্যে আছি। বাসায় গেলেই দেখি রেনাদার বাড়িতে এসে বসে আছে। কেউ কেউ তো অকথ্য ভাষায় কথা বলে। আগে এসব শুনে অনেক কষ্ট হতো, কিন্তু এখন কষ্ট হলেও তেমন কিছু মনে হয় না। কেননা তোমার সাথে কথা বললে, তোমার পাশে বসে থাকলে আমার হৃদয় থেকে সব অশান্তি দূর হয়ে যায়। রাইসা মুচকি হেসে আবিরের গায়ে টেনে দিল। রাতের বেলা রাইসা বিছানায় শুয়ে আবিরের কথা ভাবছে। চারপাশে নীরবতা বিরাজ করছে। মাঝে মধ্যে বাড়ির বাইরে থেকে কুকুরের ডাক ভেসে আসছে। আবিরের চেহারা চোখের সামনে ভেসে উঠছে। এমনিতে ওর মুখ সবসময় মলিন থাকতো, কিন্তু এত চিন্তায় এখন কি অবস্থা হয়েছে তা ভাবতেই রাইসার বুক ফেটে যাচ্ছে। 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। সে কোথায় আছে, কি করছে, কিছুই জানে না। ওরে কি কোনো বিপদে পড়েছে? এই ভাবনায় তার বুক ধড়ফড় করছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। রাইসা এক লাফে উঠে ফোনটা হাতে নিল। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রাইসার বুক ধুকপুক করতে লাগলো। সে দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো, রাইসা? হ্যাঁ, কে আবির? হুম। প্রিয় মানুষের কণ্ঠ শুনতে পেয়ে রাইসার চোখ পানিতে ভিজে গেল। সে আটকে যাওয়া গলায় বলল, তুমি কোথায়? কেন না বলে চলে গেলে? জানো, আমি পাগলের মতো খুঁজছি তোমাকে। রাইসা, আমি ঠিক আছি, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। তোমাকে এভাবে রেখে যেতে চাইনি, কিন্তু উপায় ছিল না। তুমি কোথায় আছো? আমি তোমার কাছে আসবো। না, তুমি আসতে পারবে না। আমরা অনেক দূরে চলে এসেছি। তাহলে বলো, কবে তুমি আমার কাছে আসবে? এখন আসা সম্ভব নয়। আমি আগে এখানে সব গুছিয়ে নিয়েও কিছুদিনে শোধ করি, তারপর ঠিক ফিরে আসবো। বিশ্বাস রাখো। রাইসা শুধু কেঁদে বলল, তুমি কি জানো, আমার বিয়ের জন্য বাবা মা চাপ দিচ্ছে। আমি কিভাবে সব সামলাবো? আমি জানি, কিন্তু তোমাকে কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। তুমি শুধু একটু ধৈর্য ধরে থাকো। আর কাউকে আমার কথা বলো না। তুমি আসবে তো? অবশ্যই আসবো। ফোনের ওপাশ থেকে কল কেটে গেল। রাইসার অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারল না। মনে মনে বলল, তুমি কথা দিয়েছ, তুমি ফিরে আসবেই। আমি অপেক্ষা করব। পরের দিন রাইসা জানতে পারল, এলাকার মধ্যে আবিরের পরিবারকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। কেউ বলছে তারা দূরে কোনো শহরে চলে গেছে, আর ফিরে আসবে না টাকা দেওয়ার ভয়ে। রাইসার ইচ্ছা করছিল এই সমস্ত কথার জবাব দিতে, কিন্তু দিল না। রাইসা আবিরের এক দুঃসম্পর্কের ফুপির কাছে গেল, তাকে আবিরের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে বলে। ওদের ব্যাপারে আমরা কিছু জানি না। ওরা কোথায় গেছে না গেছে এটা ওরাই জানে। আমাদের তো আর বলে যায়নি। তারপরও আপনি যদি কিছু জানেন তো বলেন, কথা দিচ্ছি কাউকে এই ব্যাপারে বলবো না। জানি তো না, বলবো কি? তবে হ্যাঁ, ওরা সিলেটের দিকে যেতে পারে, কারণ আবিরের বাবা সব সময় সেখানকার কথা বলতো। এবার রাইসার মনে একটু আশার আলো দেখা দিল। কিন্তু সিলেট তো অনেক দূর। এত দূর কিভাবে যাবে? একা তো যেতে পারবে না। এমনকি বাড়ি থেকে অনুমতি দিবে না। তবে যাই হোক, বাড়িতে রাজি করাবে। কিন্তু সঙ্গ দিবে কে? রাইসা এবার মেঘলাকে এসে বলল, দোস্ত, তুই আমার সাথে আবিরকে খুঁজতে যাবি? ওর খোঁজ পেয়েছিস? শুনলাম ওরা নাকি সিলেট গিয়েছে, কিন্তু শিওর না আমি। শিওর না হলে এত বড় একটা শহরে আমরা কিভাবে তাকে খুঁজবো? এমনকি সঠিক ঠিকানাটা তো জানিস না। আমরা না হয় পুরো শহর খুঁজে দেখব। তুই একদম পাগল হয়ে গেছিস। একটু শান্ত হ তুই। রাইসা কান্না করতে করতে বলল, আমি যে পারছি না। প্লিজ তুই একটু সাহায্য কর আমায়। রাইসা মেঘলার হাত চেপে ধরল। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে বলল,
ঠিক আছে চল তাহলে। রাইসা বাসায় এই কথা বলতেই একদম না করে দিল, কারণ সে এখন বড় হয়েছে, দিন সময় খুব খারাপ যাচ্ছে। মেয়েদের একা কোথাও যাওয়া মোটেও নিরাপদ নয়। কিন্তু রাইসা ছিল অনেক জেদি। তার জেদের কাছে একসময় পরিবারকে হার মানতে হয়। পরের দিন ভোরে রাইসা আর মেঘলা রওনা দিল। ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে রাইসার মনে নানা চিন্তা আসে। আবির কি খুঁজে পাবে তো? সে আর কল করছে না কেন? ঠিকানা আমায় বললে কি হবে? আমি তো কাউকে বলবো না। ট্রেনের হালকা ঝাঁকুনিতে রাইসার চিন্তা যেন একটু গভীর হয়ে গেল। মেঘলা তার পাশে বসে চোখ বন্ধ করে থাকতে চাইছিল, কিন্তু রাইসার মুখের অভিব্যক্তি দেখে ভাবিয়ে তুলল। মেঘলা আস্তে করে বলল, তুই কি আবিরের কথা ভাবছিস? রাইসা হালকা মাথা নাড়িয়ে বলল, ওর সাথে কাটানো কিছু মুহূর্ত আছে, যেগুলো ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। মেঘলা একটু উৎসাহ নিয়ে বলল, তুই যদি মন হালকা করতে চাস তাহলে আমায় বল। জানিস তো, তোর কথা আমি কাউকে বলবো না। রাইসা একটু ইতস্তত করলো, তারপর জানালার বাইরে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো, সেদিন ছিল বৃষ্টিময় একটি দিন। আমাদের কলেজে হঠাৎ ক্লাস ক্যান্সেল হয়ে গেল। আবির বলল, আজ ওর খুব একা লাগছে, দুইজন যদি একটু সময় কাটাতে পারতাম তাহলে ভালো লাগতো। সেদিন ওর বাড়িতে কেউ ছিল না। আমি নিয়ে যেতে চাইলেও তখন কিছু না ভেবেই আমি রাজি হয়ে গেলাম। মেঘলা একটু অবাক হয়ে বলল, তুই ওর বাসায় গিয়েছিলি? রাইসা মাথা নিচু করে মুখিয়ে এসে বলল, হ্যাঁ, জানিস, তখন বৃষ্টির শব্দ, ঘরের নীরবতা, সবকিছুই যেন একটা আলাদা পরিবেশ তৈরি করেছিল। তারপর একটু থেমে রাইসা বলল, আবির আমার জন্য কফি বানাচ্ছিল। আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ ও এসে আমার পাশে দাঁড়ালো, আমার কাঁধে হাত রাখলো। চোখে চোখ পড়তেই যেন একে অপরকে দেখে সময় থেমে গিয়েছিল। আমরা কোনো কথা বলিনি। মেঘলা বিস্মিত হয়ে বলল, তারপর? রাইসার চোখে এক ধরনের অদ্ভুত আলো ঝিলিক দিয়ে উঠল। সে বলল, আমি জানি না কেন, সেই মুহূর্তে আমার খুব অসহায় লাগছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, আর সে ধীরে ধীরে আমার হাত ধরে বলল, তুমি জানো না, তুমি আমার জীবনে কত বড় একটি পাওয়া। তারপর সে আমাকে জড়িয়ে ধরল। তার বুকের উষ্ণতা আমার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে গেল। মেঘলা গভীর মনোযোগ দিয়ে শুনছিল। রাইসা একটু থেমে বলল, ও আমাকে এতটা যত্ন আর মমতায় স্পর্শ করছিল, যেন আমি কোনো অমূল্য সম্পদ। আমি ওর বুকে মাথা রেখেছিলাম, আর ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ আমরা খুব কাছাকাছি চলে এলাম। মেঘলা কিছুটা শ্বাসরুদ্ধ হয়ে জিজ্ঞেস করলো, তারপর? রাইসা ধীরে বলল, ও আমাকে কখনোই অসম্মান করেনি। কিন্তু সেদিন আমরা দুজনেই যেন একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আমাদের মাঝে এমন একটা আকর্ষণ কাজ করছিল, যা থামানো সম্ভব ছিল না। আমার শরীর কাঁপছিল, আর ও আমায় আরো শক্ত করে ধরে বলছিল, তুমি চাইলে আমি কিছু করব না। কিন্তু আমি থামতে চাইনি, মেঘলা। রাইসার গলায় এক ধরনের কাঁপন ছিল। সে বলল, ও সেদিন আমার আত্মা আর দেহ দুটোই স্পর্শ করেছিল। আমি শুধু তার কাছে নিজেকে ছেড়ে দিয়েছিলাম। জানিস মেঘলা, সেই মুহূর্তে মনে হয়েছিল, সে ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কেউ কখনো থাকতে পারবে না। তুই সত্যিই ওকে অনেক গভীরভাবে ভালোবাসিস। ওর সাথে তোর সবকিছু হয়ে গেছে। রাইসা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুই জানিস না মেঘলা, সেই মুহূর্তগুলো আমার কাছে কতটা মূল্যবান। আমি তার জন্য শুধু নিজের মন নয়, নিজের সবকিছু দিয়ে দিয়েছি। আর তাই ওর থেকে দূরে থাকাটা আমার জন্য অসহনীয়। মেঘলা তার হাত ধরে বলল, তুই বিশ্বাস করে ওর হাতে নিজেকে সঁপে দিয়েছিস। আমি জানি, তোর ভালোবাসা একদিন ফিরে আসবে। দোয়া করিস। রাইসা আবার জানালা দিয়ে বাইরে তাকালো। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমি এখন বুঝতে পারছি, তুই কেন ওর জন্য এতটা করছিস। নিজের সবটা দিয়ে ফেলছিস। এখন যদি সে তোকে বিয়ে না করে তাহলে জানি না তোর কপালে কি আছে।
তোর এই কাজ করা উচিত হয়নি, তবে দোয়া করি আবির যেন তোকে ছেড়ে না যায়। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা রাইসাকে জিজ্ঞেস করলো, তোরা কতবার এমন ঘনিষ্ঠ হয়েছিস? 4-5 বারের মতো হবে। বিয়ের আগে এসব ইচ্ছাকৃত করা ঠিক নয়। জানি, প্রেমিক প্রেমিকার মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই ইচ্ছাকৃতভাবে ঘটে না। এটি কোনো পরিকল্পনার অংশ নয়, এমনকি ভুল করেও হয় না। বরং গভীর ভালোবাসার একটি স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত প্রকাশ এটি। যখন দুজন মানুষ সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয়, তখন তাদের আত্মায় যেমন একে অপরকে আকর্ষণ করে, তেমনি তাদের মন এবং শরীরও ধীরে ধীরে একে অপরের প্রতি টান অনুভব করে। ভালোবাসা এমনই এক শক্তি, যা প্রতিটি মুহূর্তে আরো গভীর হয়। তারা কেউই চায় না এমন কিছু করতে যা অন্যের অস্বস্তি সৃষ্টি করে। কিন্তু ভালোবাসার মাঝে যে আবেগের জোয়ার বয়ে যায়, তা কখন যে সীমা অতিক্রম করে ফেলে, তা তারা নিজেরাও বুঝতে পারে না। এটা না কোনো বাধ্যবাধকতা, না কোনো লজ্জা। বরং এটি একটি শুদ্ধ অনুভূতি, যেখানে দুইজন মানুষ একে অপরের প্রতি তাদের বিশ্বাস, নিরাপত্তা এবং ভালোবাসা প্রকাশ করে। এমন মুহূর্তে মনের বাধাগুলো দূরে সরে যায়। ভালোবাসা তাদের আত্মাকে এক করে দেয়, এবং সেই একতার আকর্ষণেই শরীরও একে অপরের দিকে টান অনুভব করে। এই আকর্ষণ কোনো চাহিদার জন্য নয়, বরং একে অপরকে গভীরভাবে বুঝতে চাওয়ার জন্য। তখন শরীরের মন দুটোই একসঙ্গে কাজ করে একটি মিলনের অনুভূতি তৈরি করতে, যা ভালোবাসাকে আরো গভীর করে। এটা কোনো ভুল নয়, বরং ভালোবাসার এমন একটি স্তর, যেখানে দুটি মানুষ একে অপরের প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করে। একে অপরকে ধারণ করার এই মুহূর্তগুলো তাদের ভালোবাসার ভিত্তি আরো দৃঢ় করে। মেঘলা কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলল। রাইসা জানালার বাইরে তাকিয়ে আছে। ট্রেনে চলার ছন্দে যেন তার মনের অনুভূতিগুলো ভেসে যাচ্ছে। মেঘলার প্রশ্নে হঠাৎ করে তার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল। একটু থেমে ধীরে আবেগ ঘন কণ্ঠে সে বলল, মেঘলা, জানিস, আমি জানি না সেদিন কিভাবে এমন হলো। এটা আমাদের মধ্যে ইচ্ছা করেও হয়নি, এমনকি ভুল করেও নয়। এসব না চাইলে যেন হয়ে যায়। এটা এক ধরনের অনুভূতি, যেটা ভালোবাসা ছাড়া কখনো আসতে পারে না। মেঘলা তার দিকে গভীরভাবে তাকিয়ে রইল। রাইসা কিছুটা অস্থির গলায় বলল, তুই কি জানিস, ভালোবাসা যখন সত্যি হয়, তখন শরীরের মনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। এমন কিছু যা শব্দ দিয়ে বোঝানো যায় না। আমাদেরও তেমনই হয়েছিল। আমি জানতাম না কখন আমার মন আর শরীর একসাথে তার দিকে এতটা টান অনুভব করতে শুরু করেছে। রাইসার চোখের কোণে জল চিকচিক করছে। সে আরো বলল, আমি কখনো চাইনি এমন কিছু হোক, কিন্তু এটা থামানোর শক্তি আমার ছিল না। তার চোখের গভীরতা, তার স্পর্শের উষ্ণতা, এসব যেন আমাকে নিজের কল্পনাতে টেনে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আমরা দুজনেই আমাদের ভালোবাসার গভীরতায় হারিয়ে গিয়েছিলাম। মেঘলা ধীরে জিজ্ঞেস করলো, তাহলে কি তোর মনে হয় যে এটা তোরা ভুল করেছিস? রাইসা মাথা নাড়িয়ে বলল, না মেঘলা, এটা কোনো ভুল ছিল না। ভালোবাসা যখন সত্যি হয়, তখন ভুল বলে কিছু থাকে না। আমরা যা করেছি সেটা হৃদয় দিয়ে করেছি। মন আর শরীর একসাথে কথা বলেছিল। এটা ছিল ভালোবাসার গভীরতম রূপ। সে আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস, তখন মনে হয়েছিল যেন পুরো পৃথিবী থমকে গেছে। আমাদের চারপাশে সবকিছু নীরব হয়ে গিয়েছে। শুধু আছি আমরা দুজন। ভালোবাসা আমাদের এমনভাবে গ্রাস করেছিল, যেন আমরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণে ছিলাম না। এটা এমন একটা মুহূর্ত ছিল, যেটা বুঝতে পেরেছিলেন তখন, তখন সেটা শেষ হয়ে গিয়েছিল। মেঘলা তার হাত চেপে ধরল। সে বলল, তুই সত্যিই আবিরকে পুরো হৃদয় দিয়ে ভালোবেসেছিস। এই ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। রাইসা হালকা হেসে বলল, তুই ঠিক বলেছিস। এই অনুভূতি আমার জীবনের সবচেয়ে গভীর আর দামি জিনিস। তাই আমি ওর জন্য একটু অপেক্ষা করতেই পারি। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। তার কথা শুনে মেঘলা যেন আবেগে ভেসে যাচ্ছে। তাদের চারপাশে ট্রেনের আওয়াজ আর প্রকৃতির নীরবতা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। রাইসা জানালার বাইরে তাকিয়ে বলল,
ভালোবাসা এমনই, কখন কিভাবে সবকিছু হয়ে যায় কেউই বুঝতে পারে না। শুধু বুঝতে পারে ওই মুহূর্তগুলো হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে গেছে। রাইসা আর মেঘলা অবশেষে সিলেট পৌঁছালো। তাদের প্রথম মন্তব্য ছিল সেই চা বাগান যেখানে আবিরের পরিবারের থাকার কথা। চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু টিলা, আর চা পাতার গন্ধ যেন রাইসার দম বন্ধ করে দিচ্ছিল। একদিকে আবিরকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে অজানা আশঙ্কা। তারা চা বাগানের শ্রমিকদের কাছে আবিরের বাবার কথা জিজ্ঞেস করতে লাগলো, আবিরের ছবি দেখালো। কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলতে পারল না। কেউ বলল, এই নামে তো কাউকে দেখি না, আবার কেউ বলল হয়তো অন্য এলাকায় গেছে। যতই খোঁজ করছিল ততই যেন আশার আলো ম্লান হয়ে যাচ্ছিল। মেঘলে কিছুটা হতাশ হয়ে বলল, রাইসা, এবার আমরা ফিরে যাই। এত বড় জায়গায় তাকে খুঁজে পাওয়া অসম্ভব। রাইসা ভেঙে পড়া কণ্ঠে বলল, না, আমি আর একটু চেষ্টা করব। হয়তো কোথাও সে আছে, হয়তো কেউ না কেউ তাকে চিনবে। তারা পুরো বাগান ঘুরে বেড়ালো, কিন্তু আবিরের কোনো খোঁজ পেল না। সন্ধ্যা হয়ে আসছিল, আর রাইসার চোখের পানি ধরে রাখা যাচ্ছিল না। মেঘলা তার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, চল এবার। আমি জানি এটা তোর জন্য অনেক কষ্টের, কিন্তু হয়তো এখানে সে আসেনি। রাইসা মেঘলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। পরের দিন সকালে তারা হতাশ হয়ে ট্রেন ধরে ফিরে আসার সিদ্ধান্ত নিল। ট্রেনের জানালার পাশে বসে রাইসা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। সবুজ পাহাড় আর ঘন মেঘের মাঝ দিয়ে ট্রেন এগিয়ে চলছে, কিন্তু রাইসার মন জুড়ে শুধু শূন্যতা। মনে হচ্ছে জীবন থেকে মূল্যবান কিছু চিরদিনের জন্য হারিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দূরে চা বাগানের এক কোণা দাঁড়িয়ে ছিল আবির। তার চেহারা মলিন হয়ে আছে। রাইসাকে ট্রেনে উঠতে দেখে এসে দূর থেকে তার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। নিজের চোখের সামনে প্রিয় মানুষ রেখে চলে যেতে দেখে সে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। আবিরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে এগিয়ে গেল না। মনে মনে শুধু বলল, আমি তোমার কাছে আসতে চাই, কিন্তু আমি এখন তা পারবো না। ট্রেন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে গেল, আর আবির চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার পুরো হৃদয় একেবারে ভেঙে গেছে। আবিরের মতো অনেক পরিবার সুদের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে। এ নিয়ে কয়েকজন যুবক মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা এর প্রতিবাদ করবে। কারণ এভাবে চলতে থাকলে একসময় সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সবাই এক হয়ে এলাকার মানুষদের সচেতন করতে লাগলো, যেন কেউ এসবে না জড়িয়ে পড়ে। রাইসা তাদের সাথে যোগ দিল। তারা এলাকায় সুদ নিয়ে মানুষকে বোঝানোর কাজ শুরু করলো। গ্রামের মোড়ে মোড়ে গিয়ে তারা বলতো, আপনারা জানেন, এই সুদ কেবল আপনাদের টাকায় নয়, আপনাদের ভবিষ্যতও কেড়ে নিচ্ছে। নিজেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই, তাহলে আর কেউ আমাদের দুর্বল করতে পারবে না। কিছু মানুষ তাদের কথা শুনে সাহস পেল, কিন্তু অন্যদিকে সুদ ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বেশ কয়েকটি প্রশ্ন দাঁড় করালো। আমাদের থেকে টাকা না নিলে তো পারে, তাহলে তো আর নিঃস্ব হবে না। তখন রাহুল নামের একজন জবাব দিল, মানুষ তো বিপদে পড়ে টাকা নেয়, কিন্তু আপনার বুঝতে হবে সে মানুষের মাসিক ইনকাম কত। আপনি 10,000 টাকা দিয়ে সপ্তাহে সুদ নিচ্ছেন 2,000 টাকা। একবারও ভেবে দেখছেন না লোকটি এই টাকা দিবে কিভাবে? যদি আপনি সপ্তাহে না নিয়ে মাসে নিতেন, তাহলে লোকটি কষ্ট করে হলেও দিতে পারত। কিন্তু আপনার তা করেন না। আবার দিতে না পারলে অতিরিক্ত জুলুম করেন। এটা কি ঠিক? আমাদের টাকার কি দাম নেই? টাকা নিয়ে গিয়ে কাজে লাগিয়ে লাভবান হবে, আর আমরা কি বসে আঙুল চুষবো? তখন রাইসা জবাব দিল, আপনার টাকা দিয়ে সে পরিশ্রম করে যতটা না লাভবান হচ্ছে, তার চেয়ে বেশি আপনি হচ্ছেন। আপনার তো পরিশ্রম করতে হচ্ছে না, বসে বসে আরামে শুধু টাকা গুনছেন। আবার লস খেয়ে সেই লোক টাকা না দিতে পারলে তাদের উপর জুলুম করেন। টাকা নিয়ে লাভ হবে নাকি লস হবে এসব আমরা দেখার কেউ নয়। তার যা খুশি হোক, টাকা নিলে টাকা দিতেই হবে, কিন্তু এর জন্য সুযোগ দিতে হবে। কারণ তারা টাকা নেয় বলে আপনারা বসে বসে নিজের সম্পদ করতে পারছেন। তারা না নিলে নিজেদের টাকা ভেঙে ভেঙে খেতে হতো।
তখন কেউ আর কথা বলে না। রাইসা আবার বলতে থাকে, আপনারা যেহেতু সুদ ব্যবসা চালু করেছে, তাহলে তা সীমিত রাখুন, যেন তাদেরও কোনো কষ্ট না হয়, আপনাদের টাকাও মার না যায়। তখন ভিড়ের মধ্যে থেকে এক লোক বলে উঠল, এই মেয়ে, তুমি আমাদের জ্ঞান না দিয়ে আগে তোমার বাবাকে জ্ঞান দাও, কারণ আমাদের চেয়ে তোমার বাবা আরো বড় সুদখোর। এই কথা শুনে রাইসা যেন স্তম্ভিত হয়ে গেল, কারণ সে এটা জানে না, এখন ওরা কি বলা উচিত তা জানা নেই। রাহুল রাইসাকে সামনে থেকে সরে দিয়ে বলল, মহান আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম, আর ব্যবসাকে করেছেন হালাল। সুদ যদি হালাল হতো তাহলে এই সমাজে এমন ফিতনা তৈরি হতো না। মানুষ তখনই টাকা নেয় যখন সে বিপদে পড়ে। তখন আপনারা সুদের উপর টাকা দিয়ে বলেন, অমুককে বিপদ থেকে উদ্ধার করেছি, তার উপকার করেছি। কিন্তু বাস্তব হলো, আপনি তাকে আরো বিপদে ঠেলে দিয়েছেন। আপনার যদি মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকে তো এমন কিছু ব্যবসা করুন, এতে করে মানুষের যেমন কর্মের ব্যবস্থা হবে তেমনি আপনিও লাভবান হবেন। কিন্তু ব্যবসায় ক্ষতি হলে সেটা পুষিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্য ব্যবসার চেয়ে সুদই ভালো, কারণ ক্ষতির কোনো ভয় নেই। এই কথা শুনে রাহুল হাসতে লাগলো। তারপর বলল, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হলেও স্বভাবগতভাবে বোকা। সুদের টাকা কিভাবে চলে যায় আপনারা অনেকে তা বুঝতে পারেন না। উদাহরণ বলি, সুদের বিনিময়ে আপনি অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আপনার এমন একটা রোগ হলো যেটা চিকিৎসা করতে আপনার জমানো টাকার চেয়ে দ্বিগুণ চলে যাবে। আবার দেখা গেল, আপনার মেয়ে কারোর সাথে অনৈতিক সম্পর্ক করেছে, আর সেটা জানাজানি হয়ে যাওয়ায় তার আর বিয়ে হচ্ছে না। তখন এক পাত্রপক্ষ রাজি হলো, কিন্তু সে যৌতুক হিসেবে 10 লাখ টাকা নিবে। আপনি তখন তাকে তাই দিতে বাধ্য। আপনাদের ক্ষতির এমন শত শত উদাহরণ দেওয়া যাবে। এমন ক্ষতি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের হয় না, বরং আপনাদের মতো হারামভাবে উপার্জন করা মানুষেরই হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সময় থাকতে সাবধান হন। হারামে আরাম নেই। মানুষের রক্ত ঘামানো টাকা আপনারা যেভাবে দিনে দিনে জমাচ্ছেন, একদিন সেই টাকা ধোয়ার মতো কিভাবে মিলিয়ে যাবে তা টের পাবে না। রাইসার বাবা সুদ খায়, এই কথা শোনার পর থেকে তার মনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। কিছুতেই শান্তি পাচ্ছে না। রাহুলের বলা কথাগুলো কানের মধ্যে বারবার বাজছে, কারণ সুদের মাধ্যমে জমানো টাকা এমনভাবে নেমে যাবে যা কেউ টের পাবে না। রাহুলের দেওয়া উদাহরণের মধ্যে রাইসা একজন। আবিরের সাথে সে বেশ কয়েকবার ফিজিক্যাল রিলেশন করেছেন। এখন যদি আবির থেকে বিয়ে না করে তাহলে কি হবে? হয়তো বিষয়টা গোপন করে বিয়ে করতে পারবে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন না একদিন তা প্রকাশ পাবে। তখন দেশে রাইসাকে ডিভোর্স দিবে না এর কি গ্যারান্টি? হয়তো ডিভোর্স না দিলেও এমন টাকা দাবি করবে যেটা ওদের সামর্থ্যের বাইরে। কিন্তু সংসার বাঁচাতে হয়তো দিতে হবেই। এমন ঘটনা আজকাল অহরহ ঘটছে। সবশেষে টাকা দিয়ে সংসার বাঁচানো যায় না, মাঝখানে মেয়ের বাবাকে হতে হয় পথের ফকির। এখন যদি আবির বা দেশে অন্য কাউকে বিয়ে করে তাহলে যে ওর এমন ঘটনা ঘটবে তা স্বাভাবিক। রাইসা বাসায় এলো। ওর বাবা বসে থেকে পেপার পড়ছে, আর চোখে রাইসাকে দেখে বলল, সুদ বন্ধের জন্য যে কাজ তোমরা করছো, এতে কখনোই সফল হবে না। কারণ এখন প্রতিটি ঘরে ঘরে সবাই সুদ খায়। তার মানে তুমিও খাও, রাইট? কতদিন যাবত এসব খাও? 2 বছরের মতো হবে। সংসারে বাড়তি আয়ের জন্য এতটুকু ফেলে কিছু হবে না। তুমি কি জানো বাবা, এই টাকা শেষ হতে সময় লাগবে না। আমার এমন কোনো কিছু হবে না যাতে টাকা নেমে যাবে। ধরে নাও আমার কারণে তোমার টাকা নেমে গেল, তখন কি করবে? কেন, তুমি কি করেছো? যে মেয়ে বিয়ের আগে নিজেকে অন্য কারো কাছে সঁপে দেয়, তাকে আর যাই হোক টাকা ছাড়া কোনো ছেলে বিয়ে করবে না। যতদিন হালালভাবে আমাদের খাইয়েছো, পড়িয়েছো, ততদিন নিজেকে হেফাজত করতে পেরেছি। কিন্তু যখন তুমি হারাম খাওয়া শুরু করেছো তখন আমিও হারামে ডুবে গেছি। এই বলে রাইসা চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। ওর বাবার বুঝতে বাকি রইল না যে রাইসা কি বলল। তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। এই মুহূর্তে নিজেকে প্রচন্ড অস্থির লাগছে। অতীতের কথাগুলো ভাবতে লাগলেন।
সুদ খেয়ে তিনি আদৌ সঠিক কাজ করেছেন? নিজের মেয়ের যে এত বড় ক্ষতি হয়েছে, এটা কি তবে সুদেরই ফল? রাইসার বাবার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেল। তিনি যা জমিয়েছিলেন তা নিমেষে একেবারে শেষ। এবার তিনি বুঝতে পারছেন, কারো শরীর ঘামানো টাকা দিয়ে প্রাসাদ করা যায় না। এক সময় তা এমনভাবে নেমে যাবে তা কেউ ভাবতেও পারবে না। রাইসা ভেবে নিয়েছে, সে আবির ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এদিকে রাইসার বাবা অনুশোচনাগ্রস্ত হয়ে রাহুলদের সাথে নিজের মানুষকে বোঝাতে শুরু করেছে। সুদ মোটেও ভালো না। এটা যেমন মানুষকে ধ্বংস করে তেমনি নিজেদের ধ্বংস করে। আস্তে আস্তে সব মানুষ সচেতন হতে শুরু করে। 2 বছর পর, সেদিনের পর আবিরের সাথে আর যোগাযোগ করতে পারেনি রাইসা। সে আজও তার জন্য অপেক্ষায় রয়েছে। জানে না আবির তার জীবনে ফিরবে কিনা। কিন্তু এলাকার মধ্যে যে সুদ ব্যবসায়ীরা ছিল, অনেকের অবস্থা এখন খারাপ। কেউ কেউ তো পথে বসেছে, আবার কেউ চালিয়ে যাচ্ছে। এতদিনে রাইসা বুঝেছে, এসব বন্ধ করতে হলে আগে আমাদের নিজেদের নেওয়া অফ করতে হবে। তাহলে যখন তারা কাউকে টাকা দিতে পারবে না, তখন এমনি ছেড়ে দিবে। কিন্তু আমরা তো সেটা পারি না। সামান্য একটু দরকার পড়লেই সুদের উপর টাকা নেওয়ার জন্য ছুটে যাই। রাইসা এখন ছোটখাটো একটি জব করে। আজ শুক্রবার, অফিস ছুটি। বিকেলে ছাদে বসে অফিসের কিছু কাজ করছে। এমন সময় ফোনে মেসেজ আসে। রাইসা একবার ভাবে সিম কোম্পানি দিয়েছে, কিন্তু পরক্ষণে ভাবে দেখি তো একবার। সে ফোন হাতে নিতেই মেসেজ দেখে থমকে যায়। রাইসা, আমি আবির, তোমার সাথে দেখা করতে চাই। রাইসা কল্পনা করতে পারেনি এতদিন পর আবির তার জীবনে এভাবে ব্যাক করবে। খুশিতে রাইসার চোখে পানি চলে আসে। সে তৎক্ষণাৎ সেই নাম্বারে কল করে। তখনই ফোনের ওপাশ থেকে অতি পরিচিত কণ্ঠটি ভেসে আসে। কেমন আছো রাইসা? রাইসা কিছু বলতে পারে না। তার ঠোঁট কাঁপতে থাকে ও চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কিন্তু আবির বলে, আমি জানি তুমি কান্না করছো। এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি, এই জন্য আমার প্রতি তোমার অনেক রাগ অভিমান জমে আছে। কিন্তু একবার আমার সাথে দেখা করো, আমি সব তোমায় বলবো। কোথায় আসতে হবে? সেই কলেজ ক্যাম্পাসের গাছের নিচে। আমি আসছি। রাইসা তড়িঘড়ি করে বেরিয়ে গেল। দুইজন পাশাপাশি সেই গাছের নিচে বসে আছে। সূর্য পশ্চিম আকাশে ডলে পড়েছে। কেউ কারোর সাথে কথা বলছে না। রাইসা মনে অনেক অভিমান জমা হয়ে আছে। আবির বলল, সেদিন আমি নিরুপায় ছিলাম, তাই চলে যেতে বাধ্য হয়েছি। কি হয়েছিল? দুপুরে খাওয়ার পর তিনজনে বসে চিন্তা করছিলাম কি করে এইসব দেনা শোধ করা যায়। ঠিক সেই মুহূর্ত এক লোক ও তার স্ত্রী সহ অনেকে আসে। টাকার জন্য অনেক চাপ দিতে থাকে। আমরা বুঝিয়ে বলার চেষ্টা করি, কিন্তু তারা শোনে না। এক সময় সেই লোকের স্ত্রী আম্মুর গলা চেপে ধরে। এতে রেগে গিয়ে আমি ওই লোকের সাথে ধস্তাধস্তি শুরু করি, কিন্তু পেরে উঠি না। সবাই আমাদের ওপর হাত তোলে। তারা চলে গেলে দেখি সব মানুষ আমাদের দেখে হাসাহাসি করছে। লজ্জা, অপমানে মরে যেতে ইচ্ছা হচ্ছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে আরো একজন এলো। সে টাকা না পেয়ে আমার মোবাইল সহ আরো কিছু ঘরের জিনিস নিয়ে গেল। ফলে তোমার সাথে যোগাযোগ বন্ধ। সেদিনই সবাই সময় দিল, 2 দিনের মধ্যে টাকা না দিলে যা হয় একটা করবে। কিন্তু আমাদের কিছু করার ছিল না। বাবা তখন সিলেটের পরিচিত এক লোককে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তিনি আমাদের সেখানে যেতে বললেন। আমরা সেই রাতে ট্রেনে করে চলে গেলাম। তো সেই লোক আমাদের থাকা ও কাজের ব্যবস্থা করলেন একটি প্রত্যন্ত এলাকায়, যেখানে সহজে নেট পাওয়া যায় না। সেখান থেকে আমি একটি সিম জোগাড় একজনের ফোন থেকে মেসেজ করে জানিয়ে দিলাম। শুরু হলো আমাদের জীবনের আরেক কঠিন অধ্যায়। সকাল থেকে রাত 9টা পর্যন্ত কাজ করতাম বাবা আর আমি মিলে। মাসে যা পেতাম তা জমিয়ে রাখার পাশাপাশি দেনা শোধ করতে শুরু করলাম। কাজ করে বেশ ভালোই বেতন পেতাম। যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন, তিনি একসময় কাজে খুশি হয়ে তার ব্যবসার দায়িত্ব হাতে দিলেন। তারপর আর পিছন ফিরে দেখাতে হলো না। আস্তে আস্তে নিজেদের ব্যবসা আবার নতুন করে গড়ে তুললাম।
এখন সবকিছু একদম ঠিকঠাক। রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, শুধু আমার সাথে যোগাযোগ রাখতে পারোনি। রাখতে চেয়েছিলাম। তো রাখোনি কেন? যে লোকের ওখানে গিয়েছিলাম তিনি আমাদের সাথে অনেক ফ্রি ছিল। তো তাকে বলেছিলাম তোমার কথা। তখন তিনি বললেন, এখন ওর সাথে যোগাযোগ করো না, এতে তুমি অনেকটা পিছিয়ে যাবে। তার চেয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি প্রতিষ্ঠিত হয়ে তার পরিবারকে রাজি করিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসবে। সে তোমায় ভালোবাসলে ঠিক তোমার জন্য অপেক্ষা করবে। আমি কি তোমার কাজে বাধা দিতাম নাকি সবসময় ফোন মেসেজ দিয়ে বিরক্ত করতাম? আবেগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আবেগী কারণে মানুষ অনেক কিছুতে পিছিয়ে যায়। হুম। জানো, তোমায় ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। প্রতি মুহূর্তে তোমার কথা খুব বেশি মনে পড়তো। কিন্তু বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবে। আমারও বিশ্বাস ছিল তুমি আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু ভয় হতো মাঝে মধ্যে, আমি তো আমার সর্বস্ব তোমায় দিয়েছি, এখন যদি আমায় বিয়ে না করো তাহলে আমার কি হবে? জানো রাইসা, আমি এই বিষয়টা উপলব্ধি করেছি অনেক আগে। বিয়ের আগে এই কাজগুলো করা অনেক বড় পাপ। এর কারণে জীবনে বিপদ, অভাব সবকিছু নেমে আসে। এমনকি মান সম্মান চলে যায়। তাই এসব নিয়ে অনেক আপোষস হতো। তাই সিদ্ধান্ত নিয়ে এবার তোমায় সরাসরি বিয়ে করব, তোমার বাবা মাকে রাজি করিয়ে। এছাড়া আর কোনো সম্পর্কে জড়াবো না। আমিও এটা উপলব্ধি করেছি। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়। এজন্য আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তোমাকে সারা জীবনের করে পেতে চাই। সত্যি? হু। আবির রাইসার সামনে এসে হেঁটে গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি রাইসা? রাইসা কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। সন্ধ্যা হয়ে এসেছে। দুইজন রাস্তার ধার দিয়ে হাঁটছে। অনেকদিন পর দুইজনের অপেক্ষার অবসান ঘটল। 2 বছর সময়টি আমাদের কাছে দীর্ঘ মনে না হলেও ওদের কাছে এটি 2 যুগের সমান ছিল। ভালোবাসা, বিপদ, এই জিনিসগুলোর অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ হয়। সহজে যেন সময় যেতে চায় না। এমন অপেক্ষার প্রহর কারো জীবনে না আসুক। সমাপ্ত।